ময়মনসিংহের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন খাল খনন, নজরুল জয়ন্তী সহ নানা কর্মসূচিতে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী আমাদের এখানে আসার উপলক্ষে আমরা খুবই আনন্দিত। তারেক যে তার বাবার মতন পরিচালনা করতেছে। ৭২ ঘন্টার মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট পেলে ঈদের আগেই চার্জশিট, জানালেন আইনমন্ত্রী। ঈদের পর শুরু হবে বিচার। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। যাত্রীর চাপ কম থাকায় স্বস্তির ট্রেন যাত্রা। ৫ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২। বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা। চীনের উত্তরাঞ্চলের শাংশি প্রদেশের কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। এবং ফুটবলকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান স্পিকারের। বাফুফেকে সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে ফিফা, জানালেন সভাপতি তাবিথ আউয়াল। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা ১১টা ৫ সড়কপথে জেলাটির ত্রিশালের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরে ত্রিশালের ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করবেন সরকার প্রধান। বেলা ৩টায় যোগ দেবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর আয়োজনে। উদ্বোধন করবেন ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার। বিকেলে ত্রিশালের নজরুল অডিটোরিয়ামে অংশ নেবেন বিএনপির সাংগঠনিক সভায়। এর আগে স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এই সময়ে আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন ঘুরে দেখেন তিনি। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী নিজেই একটি গাড়ি চালিয়ে দেখেন। যুব সমাজ ও দেশের উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির এই সম্ভাবনাময় খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উপর জোর দেন তিনি। পরে তিনি ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। মিরপুরে শিশু রামিসা হত্যার ক্ষত এখনো দগদগে। আতঙ্কে সন্তানকে ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। আসামিরা পার পেয়ে যাবে কিনা, দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হবে কিনা, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এমন ভীতিকর মনোভাব তৈরি করে। এদিকে দ্রুত মামলার অভিযোগপত্র দেওয়ার আশ্বাস পুলিশের। মিরপুর ১১ নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা। আজ শুধুই শূন্যতা। ধর্ষণ ও হত্যার শিকার রামিসা নামের ছোট্ট শিশুটি। এমন নির্মম ঘটনায় এখন চাপা আতঙ্কে এলাকাবাসী। তাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আছে সংশয়। এই এলাকাবাসী না, পুরো বাংলাদেশ এটা নিয়ে যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই এখন নিরাপত্তায় ভুগতেছে। আমাদের দেশের আইন কানুনগুলো অনেক খারাপ। পুরো বিশ্বের পৃথিবীর কোথাও আমাদের মতো আইন কানুন এত খারাপ নাই, সবচেয়ে খারাপ আমাদের দেশে। প্রতিবেশীদের মনে ভর করেছে ভয়। আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে বাবা মার। আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? শুধু রামিসাকে টার্গেট করছে, আমার বাচ্চাকে টার্গেট করে নাই, ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। রামিসাদের ঘরে হাহাকার। বাবা মা আর বোন যেন এক শূন্য খাঁচায় আটকে গেলেন। রামিসাদের দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে ১ মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। ঘাতকের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন। পুলিশ বলছে, অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। বাংলাদেশের বাস্তবতায় আমরা একেবারে মূল যে কারণ হচ্ছে সেটি হচ্ছে যে আইনের শাসনের প্রয়োগ। এই আইনের শাসনের প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা কিংবা নতুন করে একটি ঘটনা সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে সমাজে এমন অনিশ্চয়তা তৈরি হয়। তার মামলা আছে, সে একজন অপরাধী। আর যে ব্যানারটা বললেন, এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে
বিভিন্ন ধরনের পোস্টারে দেখা যায়। এটা আসলে আমরা তো করতেছি মামলা তদন্ত, এইগুলো কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক লাগছে। হইলে একটা রামিসা হত্যার বিচার কি আদৌ কার্যকর হবে, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে আরও একটি মামলার ফাইল? এমন প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ডিএনএ রিপোর্ট 72 ঘন্টার মধ্যে পেলে ঈদের আগেই চার্জশিট গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুব গুরুত্বপূর্ণ প্রমাণ। এ সময় মন্ত্রী বলেন, রামিসার ডিএনএ রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না। ঈদের আগে চার্জশিট দিতে পারলে ঈদের পর বিচার কাজ শুরু করা যাবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ করা যাবে। মন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব বিচার কাজ শেষ করবে সরকার। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। একটা শিশুও বাদ থাকা পর্যন্ত হামের টিকাদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জানান, সরকারের কাছে আগামী 6 মাসের টিকা মজুত আছে। দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। I feel very bad to say যে মারা যাচ্ছে হামের কারণে। আমি আসলে অনেক ব্যথিত, কিন্তু জিনিসটা তো আমার হাতে নেই। আমরা সবাই মিলে আপনারা সব চেষ্টা করে যাচ্ছি। হাম আক্রান্ত রোগীদেরকে যাতে অন্য কারোর সাথে মিশতে না দিই, ব্যাপারে আপনারা একটু সতর্ক করবেন সবাইকে, কারণ এটা হাইলি সোয়াচিল রোগ। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রী ভিড় দেখা যায়। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় স্বস্তিতে যাত্রীরা। দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। জানান, ট্রেনে শিডিউল বিপর্যয় ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে। এদিকে সরকারি ছুটি শুরু না হওয়ায় বাস টার্মিনালে নেই তেমন যাত্রী চাপ। তবে ভোগান্তি এড়াতে আগেভাগে গ্রামে ফিরছেন অনেকেই। ঈদের সময়টাতে 85টা মিটার গেজ লোকোমোটিভ যদি অ্যাভেলেবেল হয়, তাহলে আমরা এটা রিপ্লেসমেন্ট আমরা এটা কাটিয়ে উঠতে পারি শিডিউল বিপর্যয়টা। একটা সুবিধা দেখছি যে যেখানে নর্মালি দেখা যায় ঈদের এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, সেখানে এখানে তেমন একটা ভিড় দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে। ওই সুবাদে আমি আশা করি ইনশাআল্লাহ আগের তুলনায় যানজট অনেকটাই কম হবে। এই যাত্রার আরো খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শিহাব জাহিদ। যাব তার কাছে। জাহিদ, সদরঘাটে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন, তারা কি বলছেন? আজকে কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি সকাল থেকেই সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে, আমার ঠিক পেছনে অবস্থায় দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু যাত্রীর চাপ আসলে সেভাবে নেই। এবং যাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করছেন যে যেহেতু আজকে একদিন এখনও বাকি আছে সরকারি ছুটির আগেই তারা যেতে পারছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে তারা খুব শান্তিতে আসলে লঞ্চে উঠতে পারছেন। সেখানে কোনো ভিড় নেই, মানুষের কোনো সেইভাবে কোলাহল নেই, সেই জায়গাগুলোতে তারা শান্তিতেই আসলে যেতে পারছেন। আর কিছুক্ষণ আগেই এই লঞ্চ টার্মিনালে কিন্তু ভিজিট করেছেন কোস্টগার্ডের মহাপরিচালক। তিনি কিন্তু তাদের যেই টিম রয়েছে সেই টিম নিয়ে তারা পুরো সদরঘাট এলাকা ঘুরেছেন এবং সেই সাথে তারা কিন্তু নদীর ভেতরেও তারা সিকিউরিটি ব্যবস্থা কেমন রয়েছে সেই জিনিসগুলো পর্যবেক্ষণ করেছেন এবং কিছুক্ষণ পরে এইগুলো শেষ করে তারা কিন্তু আমাদের সঙ্গে কথাও বলেছেন এবং জানিয়েছেন যে এবার ঈদের যাত্রী সেবার যে প্রস্তুতি সেটি সর্বোচ্চ লেভেলে রয়েছে এবং তারা চাচ্ছেন যে এর আগে যত সমস্যার হয়েছে এবার যেন সেরকম কোনো সমস্যার তৈরি না হয় এবং তাদের পক্ষ থেকে খুব ভালোভাবে তারা এই কোস্টগার্ডই নয়, শুধু পুলিশ, নৌ পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনীদের সাথে তারা সম্পৃক্ত হয়ে গত 7 দিন ধরে প্রস্তুতি নিচ্ছেন যে এই ঈদের যাত্রা যেন শান্তিতে মানুষ বাড়িতে যেতে পারে, কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয়। আপনারা জানেন গত ঈদেও কিন্তু লঞ্চে একটি মর্মান্তিকর ঘটনা ঘটেছিল। এই বিষয়টিকেও আমরা তাদের কাছে তুলে ধরেছিলাম যে গত ঈদে যেরকম অবস্থাটি হয়েছিল সেরকম কি এবার ঈদে হওয়ার কোনো চান্স আছে কিনা। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে এইবার তারা সে ধরনের কোনো ঘটনার উৎপত্তি যেন না হয় সেদিকে সচেষ্ট থাকবেন এবং তারা চেষ্টা করছেন যে আসলে দুর্ঘটনা আসলে বলে কয়ে আসে না, তাদের কথা হচ্ছে এটাই এবং তারা এটাই বলছেন যে এবার সর্বোচ্চ তাদের
তাদের ব্যবস্থা রয়েছে যেন মানুষের ভেতরে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, এবং এই যে ঈদের যেই জার্নি রয়েছে সেটা বাস ট্রেনের পাশাপাশি লঞ্চেও যেন খুব সুন্দরভাবে এটা সম্পূর্ণ হয় সেটি তারা চেষ্টা করছেন। এবং যাত্রীরাও কিন্তু এখন পর্যন্ত যেই অবস্থা রয়েছে তাতে সন্তুষ্টি প্রকাশ করছেন এবং বলছেন যে এই রকম যাত্রা আসলে খুব সুন্দরভাবে করা যায়। তবে আর 2-1 দিন পরেই কিন্তু মানুষের যেই ভিড় সেটি কিন্তু চিরচেনা ভিড়টি দেখা যাবে। আসলে এই ছিল সদরঘাট থেকে সবশেষ নিয়ে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতা বিক্রেতার। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় এবার পশুর সরবরাহ পর্যাপ্ত রয়েছে। বিশেষ করে দেশীয় খামারের গরুর সংখ্যা বেশি হওয়ায় বাজারে সংকট নেই। তবে আরও 2-1 দিন পর বেচাকিনি বাড়বে এমন আশা করছেন বিক্রেতারা। হাটে জাল টাকা শনাক্তকরণ, চুরি, ছিনতাই ও অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। 75 দাম কইছে, আমার তো 75 আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার 1,65,000 কেনা আছে। খাবারের দাম বেশি, সেই হিসেবে গরুর দাম কম। আবার অন্যান্য সময় থেকেও একটি হারে বাজার কম। আমাদের এখানে সুশৃঙ্খল ভলান্টিয়ার আছে এবং তারা যথাযথভাবে সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে। আর আমাদের যেখানে আমরা সমস্যা দেখতেছি সেখানেই দ্রুত আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা জাল নোট শনাক্ত করার মেশিন আমরা হাটে আমরা দিচ্ছি এবং ব্যাংকের বুথের ব্যবস্থা করছি যেন ব্যাপারীদের এই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা না হয়। চীনের শাংশি প্রদেশে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 90 জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন 123 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। খনিতে এখনও নিখোঁজ একজন, তাকে উদ্ধারে চলছে অভিযান। চীনের কয়লা খনির রাজধানী হিসেবে পরিচিত শানসি প্রদেশ। শুক্রবার রাতে কিনইউয়ানের লিউ শেনিউ খনিতে কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ গ্যাস বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কার্বন মনোঅক্সাইড গ্যাসের সতর্কতা জারির কিছুক্ষণ পরেই খনিতে বিস্ফোরণ ঘটে। তখন কাজ করছিলেন 247 জন শ্রমিক। মাটির নিচে চাপা পড়েন তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করে উদ্ধারকর্মীরা। তবে এর আগেই প্রাণ হারান অনেকে। আহত অবস্থায় 123 জনকে হাসপাতালে নেওয়া হয় আর নিরাপদে উদ্ধার করা হয় 33 জনকে। ঘটনার কারণ বের করার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গ্রেফতার করা হয়েছে খনির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা একজনকে। এই ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চীনের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর একটি বলছে দেশটির গণমাধ্যম। আফরিন মৌ, নিউজ 24। চীনের পর এবার ভারতে সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। 4 দিনের সফরে শুরুতেই কলকাতা এসেছেন তিনি, সেখান থেকে দিল্লি যাচ্ছেন। কলকাতায় মাদার তেরেসা শিশু নিবাস পরিদর্শন করেন রুবিও। দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। আলোচনা হতে পারে বাণিজ্য, জ্বালানি, নিরাপত্তা, প্রতিরক্ষার সহযোগিতা নিয়ে। এছাড়া মঙ্গলবার ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত জোট কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকেও অংশ নেবেন তিনি। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।